নমস্কার, সকলকে স্বাগত আমার পলিটিক্স টপিক চ্যানেলে। আজকের যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি খুব ছোট্ট ভিডিও, বিশেষ একটি পুরনো ইতিহাস, আগের ইতিহাস নিয়ে বলবো না, সংক্ষিপ্তভাবে ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। মধ্যমগ্রাম বিধানসভা 2026 ইলেকশনে কি হতে চলেছে। মধ্যমগ্রাম বিধানসভা কার? মধ্যমগ্রাম বিধানসভায় কি পরিবর্তন হবে না প্রত্যাবর্তন হবে, এবং মধ্যমগ্রাম বিধানসভায় কিরকম কাজকর্ম হয়েছে বিগত এই 15 বছর ধরে, তার একটি নমুনা আপনাদের সামনে তুলে ধরবো এবং বিচার বিবেচনা আপনারাই করবেন, এবং কতটা যুক্তিসম্পন্ন আমার কথাগুলো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। বহু মানুষেরই আগ্রহ আছে, দীর্ঘদিন এক বিধায়কের চেহারা দেখছেন তারা, কেউ সন্তুষ্ট কেউ অসন্তুষ্ট, কিন্তু কি হতে পারে ভোটের রেজাল্ট 4 তারিখ, কিন্তু কি হতে পারে সেই সমীক্ষা নিয়েই আপনাদের সামনে এসেছি। যাই হোক, এখানকার বিধায়ক শাসক দলের তৃণমূল কংগ্রেস, যেটা পরিবর্তন হবে না তার প্রত্যাবর্তন হবে, এই নিয়েই আজকের অনুষ্ঠান। একটু ধৈর্য ধরে শুনুন, খুব সংক্ষিপ্তভাবে বলছি। শাসক দলের বিধায়ক এখানে রথীন ঘোষ, তিনি তিনবার এখানে জয়ী হয়েছেন। তার পূর্বেও তিনি বাম জামানায় 2011 সালে পরিবর্তন বা পালাবদল হওয়ার আগের থেকে উনি মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটির দুবারের চেয়ারম্যান, এবং ওনার যেখানে উনি বসবাস করেন মধ্যমগ্রাম বিধানসভার গ্রিন পার্ক অঞ্চলটির নাম, সেখানে মাইকেল নগর গ্রিন পার্ক সংলগ্ন এলাকায় উনি বসবাস করেন, এবং সেই যে ওনার ওয়ার্ড থেকে প্রত্যেকবার উনি একটি ব্যাপক ভোটে যেতে একচেটিয়াভাবে ওখানকার মানুষ ওনাকে আশীর্বাদ করে এসছেন। ওনার কাজকর্ম এতটাই খুশি যে ওনাকে জিতিয়ে এসছেন। এবার কথা হলো পুরো মধ্যমগ্রাম ব্যাপী 2026-এ কি হতে যাচ্ছে। 2021 সালে উনি রাজশ্রী রাজবংশীর বিপরীত প্রার্থী ছিলেন, বিজেপির প্রার্থী ছিলেন রাজবংশী। তিনি টিকটক অভিনেত্রী ছিলেন, ওনাকে এখান থেকে বিজেপি প্রার্থী করেছিলেন। ওনাকে উনি 48,000 ভোটে হারিয়ে উনি জিতেছিলেন। আর বাম সমর্থিত আইএসএফ প্রার্থী ছিল বিশ্বজিৎ মাইতি, যাকে হয়তো এইবারে আমডাঙ্গায় প্রার্থী করেছে আইএসএফ। এবারেও আইএসএফ এর প্রার্থী থাকবে, বামের প্রার্থী থাকবে, কিন্তু বাজিমাত আমাদের পরিসংখ্যান বলছে রথীন ঘোষই করবেন। কেন করবেন? এখানে যে ভোটার রয়েছে, টোটাল ভোটের যে পরিসংখ্যান রয়েছে, তা আগে ছিল 2021 সালে 2,60,000 ভোটার। এবার তার মধ্যে পোল হয়েছিল 2,27,279টি ভোট, 89% পোলিং হয়েছিল। যাই হোক, কিন্তু এবারে কি হতে পারে? এবারে আপনারা জানেন এসআইআর এর কারণে বহু নাম বাদ গেছেন। বিজেপির আশা যে না, এসআইআর এ বহু নাম বাদ দিয়ে হয়তো এবার মধ্যমগ্রাম সিটটি দখল করবেন। দেখুন, দখল করব আশা করলে হয় না, তার পিছনে অনেকগুলো কারণ থাকে। যে লোকটি প্রার্থী হয় তার উপরে নির্ভর করে, এবং দ্বিতীয়ত কথা, তার বিপরীতে যাকে প্রার্থী করবে বিজেপি, সেই প্রার্থীর গুণমান মানুষ বিচার করবে। যাকে কোনোদিন দেখেনি মানুষ, বা তার বিচারাদি, তার কথাবার্তা, তার ব্যবহার আদি কিছুই দেখছে না, এই ভোটের সময় তাদের চেহারাটা দেখা যাবে, তাদের প্রচার দেখা যাবে। এই ধরনের প্রার্থী নিয়ে রথীন ঘোষের মোকাবেলা করা বিরাট টাফ। যদি বলেন কেন, যে মানুষটির কথা আমি বলতে যাচ্ছি শান্ত স্বভাবের, উচ্চশিক্ষিত এবং খুব মাধুর্যবান মানুষ, মুখ মিষ্টি, এবং খুব কথাবার্তা খুব ভেবেচিন্তে বলেন, খুব শান্ত মেজাজের মানুষ। এবং আপনি যদি ওনার কাছে যান, আপনি হয়তো 10টি কথা বলেছেন, হালকা ধ্যানে শুনবেন, উনি একটি উত্তরে আপনার 10 কথার একটাই উত্তর দেবেন। এতটাই শান্ত, এবং কোনো মতে উনি উত্তেজিত হয় না। আপনি ওনার বিরুদ্ধে বলুন, তাও উত্তেজিত হবে না, হতে পারে, দেখছি, ঠিক এরকম। এবং ওনার জামানাতে
এই মধ্যম গ্রামের বুকে যখন উনি স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা দেয়, উনি কি কি কাজ করেছেন, রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থা, মধ্যম গ্রাম থানায় রূপান্তরিত এবং ফায়ার ব্রিগেড নিয়ে এসছেন, আন্ডারপাস হয়েছেন, এবং উনি যে মধ্যম গ্রামে বসবাস করে তার যশোর সংলগ্ন সোদপুর এবং বাদু রোড নামক যে রোডটি রয়েছে তার সংস্কার করা, সেই রোডটিকে রূপান্তরিত করা, এবং ফুটপাতে একটা ফুটপাতবাসীর উপরে যারা ফুটপাতে দোকান দিতেন তাদের একটা উপরে সাধারণ মানুষের যানজটের জন্য অভিযোগ ছিল যে এই দোকানগুলোর জন্য ফুটপাত দখল হয়ে গেছে, ফুটপাতে দোকানদারদের জন্য সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে, রোড অ্যাক্সিডেন্ট হয়। তো উনি কি করেছেন, সেই দোকানদারগুলোকে তুলে দিয়েছেন কিন্তু তাদের পুনর্বাসনও দিয়েছেন, তার পাশেই মার্কেট করে তাদের দোকান করার ব্যবস্থা, আইন ক্যামের ব্যবস্থা, এবং বহু ছেলে মেয়ের ওনার হাত ধরে রুজি রোজগারের ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এর মধ্যে একটা কথা বলে রাখি, বিজেপির যে কাজ সে তো করবেই। ওনার বাড়িতেও সিবিআই পাঠিয়েছিলেন, প্রায় দুপুর থেকে রাত 2টো অবধি ওনার বাড়িতে সিবিআই ছিলেন, নানা রকম প্রশ্ন তলব করেছেন, যত রকমের কাগজ দেখতে চেয়েছেন দেখে গেছেন, দেখে গিয়ে ওনাকে জেরা করেছেন, যত রকম প্রমাণপত্র যা চেয়েছেন উনি সাথে সাথে বের করে দেখিয়েছেন। দেখানোর পরে নাস্তানুভূত হয়ে সিবিআই বেরিয়ে গিয়ে ওনাকে ক্লিন চিট দিয়ে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং যখন ওনার বাড়িতে সিবিআই প্রবেশ করেছে, ওনার বাড়ির বাইরে হাজারো কর্মীর ভিড় হয়ে সেই রাত 2টো অবধি বসেছিলেন। তাহলে ভাবুন উনি কতটা জনপ্রিয়। আর সব থেকে বড় কথা, এখানে লোকসভার কি হয়েছিল রেজাল্ট, কি না হয়েছিল, এখানে যে 2টো প্রার্থী দাঁড়িয়েছিল, আমি লোকসভার রেজাল্টটা পরে নিয়ে আসছি। 2টো প্রার্থী, বিশ্বজিৎ মাইতি প্রায় 64,000 ভোটে 48,000 ভোটে হেরেছিলেন, রাজশ্রী রাজবংশী। তো দুজনার ভোট, প্রাপ্ত ভোট মিলিয়েও যদি মনে করতো যে ওই ভোটটা এক জায়গায় করা হবে, তাও ওনার থেকে দুজনার ভোট মিলিয়ে উনি 1,400 ভোটে এগিয়েছিলেন। আর টোটাল ভোট হিসাব করলে একজনকে বিশ্বজিৎ মাইতিকে প্রায় 65,000 ভোটে, আর রাজবংশীকে প্রায় 48,500 ভোটের মতন এইরকম ভোটে উনি পরাজিত করেছিলেন। এবার কথা হলো, লোকসভার রেজাল্টে অনেক সময় অনেক ওয়ার্ডে মধ্যম গ্রামে পিছিয়ে আছে, তাই দেখে বিজেপি একটু নাচানাচি করবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু লোকসভার বিচারে এখানে রথিন ঘোষের কোনোদিন ভোট হয়নি, কারণ এই মানুষটির জনপ্রিয়তা সম্পূর্ণ আলাদা। অলি গলি, রাস্তাঘাট, লাইটের ব্যবস্থা, সুশাসন, এবং প্রশাসনের কাছেও, থানাতেও ওনাকে পুলিশ প্রশাসনও রেসপেক্ট করে ওনার কথাবার্তায়। কিছু নেতা আছে, সে আমি শাসক দলের কথাই বলি, যে একচাটিয়া কথাবার্তা, মেরে দেবো, ভেঙে দেবো, ওকে কেন অ্যারেস্ট করেছেন, এরকম ধরনের ওনার বাচ্য মুখে থাকে না। উনি প্রশাসনের হাতে ছেড়ে দেয়, যেটা আপনারা ন্যায্য মনে করবেন সেটা করবেন, এবং দোষীদের শাস্তি করুন, অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে, পরিষ্কার ভাষায় উনি বলে। এবং সেইভাবে মধ্যম গ্রামের বলতে গেলে দুর্নীতিবাজ বলুন বা দুষ্কৃতী বলুন বা গুন্ডা বাহিনী বলুন, তাদেরকে দমন করে রেখে দিয়েছে। ওনার কড়া নির্দেশ, দলের হও, দলের বাইরের লোক হও, তোমাকে তুমি দুষ্কর্মতে যদি জড়িয়ে যাও তোমাকে সাজা পেতে হবে। এবার যদি তুমি সাজা পেতে প্রস্তুত হও তাহলে তোমার কর্ম তুমি করো, আমার কর্ম আমি করব। এবার তুমি যে ধরনের অন্যায় করবে তোমার সেই ধরনেরই তোমার সাজা তোমার জন্য প্রাপ্ত, সেখানে আমি কোনো রকম কনসিডার করতে পারবো না, এটা পরিষ্কার ভাষায় বলা। আর দ্বিতীয়ত কথা বলি, আমার নিজের চোখে দেখা, প্রায় বছর 10 আগের কথা বলছি। আমি একদিন কোনো কাজ নিয়ে ওনার অফিসে গেছিলাম, সকালবেলা উনি বসে আছেন, একটি লুঙ্গি পরে, একটি লুঙ্গি কুর্তা পরে বসে আছেন। বহু মানুষ রয়েছে যে যার কাজের জন্য গেছে, প্রত্যেকের কাজের জন্য আবেদন করছে, কেউ এই সার্টিফিকেট লাগবে, কেউ এটা লাগবে, কেউ এটা লাগবে, না যার যে দরকারে গেছেন। তার মধ্যে ওনার থেকেও বয়োজ্যেষ্ঠ 2টো ভদ্রলোক গেছেন। একজনের বয়স প্রায় 70 থেকে 75, একজনের বয়স 60 থেকে 65। গিয়ে পিছনে বেঞ্চে বসে আছেন। তো উনি দেখে নিল, আপনারা কিছু বলবেন? তো এই ভদ্রলোকদের হ্যাঁ কিছু বলার ছিল। গিয়ে কিছুটা আগিয়ে বললো, স্যার একটু আমাদের আবেদনটা শুনবেন। তো বলছে, বলুন কি করতে হবে। বলছে, এই আপনার বাড়ির সামনে দিয়ে গিয়ে ওই যে মোড়ের মাথায় ওখানে রাস্তাটা ভেঙে গেছে, একটা কালভার্ট ভেঙে রাস্তাটা এমন হয়ে রয়েছে, খুব অসুবিধা হয়, যদি ওই রাস্তাটা একটু মেরামত করতেন বা ঠিক করতেন তো ভালো হতো।
তো উনি উত্তর দিলেন, হ্যাঁ এটাকে মিনি সল্টলেক বানালে বুঝি ভালো হতো। বুঝি তো। তো ভদ্রলোক দুটো খুব নর্মাল ভাষায় ওনাকে বলেছে, আর ওনার থেকে এরকম রিয়াকশন আসলো যে এটাকে মিনি সল্টলেক বানিয়ে দিলে ভালো হয়, বা সল্টলেকের মতন রাস্তাঘাট করে দিলে ভালো হয়, নিউ টাউনের মতন করবো না। এটা একটা কেমন শুনতে লাগলো, আমার কাছেও খুব খারাপ লেগেছে। ভদ্রলোক দুজনেরও মুখ চোখ কালো হয়ে গেছে, হয়ে বললো স্যার আসি, এই বলে ওনারা বেরিয়ে গেলেন। আমি ভাবলাম কি ধরনের, যে বিধায়কের এত প্রশংসা করি সেই ভদ্রলোক এরকম। তো আমার খুব খারাপ লাগছিল। কিন্তু ওনারা ওনার বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতেই দেখলাম উনি দুটো ওনার দলীয় কর্মীদের ডাকলেন, না তারা হয়তো পৌরসভায় কোনো কাজকর্মের সাথে যুক্ত আছে এরকম। এটা হলো এই শোন, এই ভদ্রলোক ওই মোড়ের মাথায় হেঁটে যাবে, ওনাদের বাড়ি ওখানটায়। ওই মোড়ের মাথায় রাস্তাটা একটা স্ল্যাব ভেঙে রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে। যতটা ভেঙেছে এবং কি কি মেরামত করতে হবে, কতটা মেরামত করতে হয়, ওর থেকে যতটা না খারাপ হয়েছে আরো 20 ফুট করে ধরে রাস্তার ম্যাপিং করে মাপজোক করে আমার এখানে এই টেবিলে এক্ষুনি ফেলা। আজকের বেলা 12টার থেকেই ওখানে কাজ চালু করতে হবে এবং কাজটি আজকের মধ্যে সম্পন্ন করতে হবে। আমি তো অবাক, এ কি? ওই এবং বললো ওই ভদ্রলোক হেঁটে যাবেন, তোমরা একটু বাইক নিয়ে যাও, যেন ওই ভদ্রলোক ওইখানে পৌঁছতে পৌঁছতে দেখে যে রাস্তার কাজের মাপ হচ্ছে। ভাবতে পারেন কত বিচক্ষণ রাজনীতিকবিদ হলে এইরকম কাজ করেন। তো উনি হচ্ছে এতটাই বিচক্ষণ, এবং সর্ব মানুষের সাথে, সর্বধর্মের মানুষের সাথে, সর্বদলীয় মানুষের সাথে, যদি কেউ সিপিএম এর লোক যায়, কেউ যদি তৃণমূলের লোক যায়, কেউ যদি আইএসএফ এর লোক যায় ওনার কাছে, কেউ বিজেপির লোক যাক, কেউ কংগ্রেসের লোক যাক, সবাইকে সমান প্রাধান্য দিয়ে তার সাথে কথাবার্তা বলেন এবং সমানভাবে আপ্যায়ন করে উনি কথা বলেন এবং রেসপেক্ট করে তাদেরকে কাছে ডেকে নিয়ে তাদের কথা শোনেন। এইভাবে উনি সারা মধ্যমগ্রাম মানুষের মণিকোঠায় রয়েছে এবং প্রচুর কাজ হয়েছে, যে কাজের তুলনা করা যায় না যে কি কি করেছে। এবং মধ্যমগ্রাম যে মিউনিসিপ্যালিটিটা আছে তাকে যেভাবে সজ্জিত করে রেখেছে তার সামনে, এবং টোটাল সেই গ্রিন পার্ক থেকে শুরু করে যশোর ধারে এবং রাস্তাঘাট, আলোকসজ্জা, ট্রাফিক সিগন্যাল, একের পরে এক কত কাজ বলবো। প্রত্যেকটা কাজ নিপুণভাবে করেছেন এবং অলি গলির রাস্তা এবং প্রত্যেকটা কাউন্সিলরকে নিয়ে তার বৈঠক করা এবং প্রশাসনকে নিয়ে বৈঠক করা, এটা ওনার রুজি রোজগারের মধ্যে পড়ে। কোথায় কি খামতি আছে, কোথায় অসুবিধা আছে, কোন মানুষের কি চাহিদা আছে সেই অনুযায়ী। এবং বিশেষ করে আজকের পশ্চিমবাংলার উনি খাদ্যমন্ত্রী, এই খাদ্যমন্ত্রী হিসাবে উনি কিন্তু একটা ছাপ ফেলেছেন। যদি বলেন কিরকম, কোনো ভুয়ো কার্ড ওনার জামানায় দেখাতে পারবে না যে একটা ভুয়ো কার্ড আছে। এবং বায়োমেট্রিক সিস্টেম, যেটাকে আগে বলতো এর নামে ও গিয়ে রেশন ধরছে, ওর নামে ও গিয়ে ধরে নিচ্ছে, কেউ ধরছে না, সেটা বাজেয়াপ্ত। বায়োমেট্রিক করলে কি হয়, আপনি রেশন ধরতে যাচ্ছেন, আপনার পরিবারের একজনকে লাগবেই, আপনার আঙুলের ছাপটা নেবে, তবে গিয়ে সেখানে বায়োমেট্রিক হিসাবে আপনার পুরো ফ্যামিলির ডেটাটা চলে আসবে। এবং আপনি রেশন ধরছেন আপনার বায়োমেট্রিক দিয়ে, আপনি ধরলে সরকার মালটা দিচ্ছে রেশন ডিলারকে, আপনি যদি না ধরেন তো আপনার মালটা, আপনি যদি মালটা না পেলেন আপনার মালটা কিন্তু রিটার্ন যাবে। রিটার্ন যাবে কি, হয়তো ডিলারের কাছে থাকবে, পরে যে মাল থাকবে, মাল আসবে সেইভাবে সংযোগ হিসাব নিকাশ করে আসবে। 1 কেজি মাল ডিলারের কাছে এক্সট্রা আসবে না। এবং কোনো পাচার করা, চুরি করা, এই রাস্তাগুলো উনি পুরো বন্ধ করে দিয়েছে। কোনো রকম যাতে দুর্নীতিগ্রস্ত না হয়, দুর্নীতির কোনো নামগন্ধ না হয়, এই বিষয়টা উনি দেখেছেন এবং এতে খুবই সুনাম অর্জন করেছেন। এবং এই যে দুয়ারে রেশনের ব্যবস্থাটা, পরিকল্পনাটাও সুন্দরভাবে সাজিয়ে ডিলারদের সাথে আলাপ আলোচনা করে দিয়েছেন এবং প্রত্যেকটা মানুষ আজকে দুয়ারে রেশন পেয়ে উপকৃত হচ্ছে। দুয়ারে সরকার আছে, দুয়ারে সরকার ক্যাম্প বসলেও উনি কিভাবে ভালোভাবে পরিষেবা, তার গাইডলাইন দিয়ে রেখে দিয়েছেন, মানুষ পরিষেবা পাচ্ছে। মানে এভরিথিং, কোনো দিকে বলতে পারবে না যে রতিন ঘোষ এখানে থেকে এটা দেখছে না, ওটা দেখছে না, বা এটা করেনি, বা ওনার কাছে গিয়ে বিমুখ হয়েছে, এটা পায়নি। এবং কোনো মানুষকে উনি অবহেলিত করেছে এরকম কোনো ওনার নামে রেকর্ড নেই। এবং সব ধর্মের মানুষের সাথে ওনার খুব সুসম্পর্ক এবং সম্মান দিয়ে সবাইকে কথা বলেন। পুজো আশ্রয় হোক, ঈদ উৎসব হোক, চাই বড়দিন হোক, প্রত্যেকটা অনুষ্ঠানে উনি ওনার যোগ সাধন থাকে এবং সেখানে একটা সাহায্য আদি করা, সেটাও ওনার কাজ। এবং প্রত্যেকটি ধর্মীয় অনুষ্ঠানে, কোথাও কীর্তন হোক, হরিনাম হোক, চাই খেলাধুলো হোক, প্রত্যেক অনুষ্ঠানে ওনার উপস্থিতি আছে। রক্তদান শিবির হোক, যে কোনো সমাজমূলক ধার্মিক অনুষ্ঠান হোক, প্রত্যেক কাজে ওনার যোগদান আছেন এবং সাহায্যার্থীও আছেন। এইভাবে সমাজের সাথে পুরো উনি জড়িয়ে গেছেন। দীর্ঘদিন এর রাজনীতিবিদ, কংগ্রেস ঘরানার থেকে উঠে আসা এবং 2011 সালের
তৃণমূল কংগ্রেস শাসন করেছে, তার আগেই মধ্যমগ্রামে উনি চেয়ারম্যান হিসাবে মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটির পরিষেবা দিয়ে এসছেন। এইভাবে মানুষের কাছে পরিচিতি এবং ওনার জয় সুনিশ্চিত। এবং অলি গলি রাস্তাঘাটে পাড়ায় ঘুরে যা আমাদের পরিসংখ্যানে উঠে এসছে, এবার আরও বিপুল ভোটে উনি জয়ী হতে যাচ্ছেন। নমস্কার, ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো বলবেন, ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, কোনো ভুল বার্তা দিলে সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। জয় হিন্দ।